মে মুক্ত গণমাধ্যম দিবস, যদিও বাংলাদেশ এই সূচকে একেবারে পেছনের দিকে অর্থাৎ তলানের দিকে, আর তাই জানতে চাইব আজকের আলোচনার মাধ্যমে কেন তলানের দিকে কিংবা আরও কি করা যেতে পারে। আমাদের আজকের বিষয় নির্ধারণ করেছি মুক্ত গণমাধ্যম ও বাংলাদেশ, এবং আজকের আলোচনায় আপনাদের সাথে আছি আমি রাসেল আহমেদ। আমার সাথে আজকে যারা আলোচনায় এরই মধ্যে স্টুডিওতে রয়েছেন তাদের সাথে আমরা একটু শুরুতেই পরিচিত হয়ে নেই। আমার ডান দিক থেকে শুরু করছি জনাব এম মঞ্জুরুল ইসলাম, প্রধান সম্পাদক ডিবিসি নিউজ। আপনাকে স্বাগত আজকের আলোচনায়। এবং এরপরে রয়েছেন অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাংবাদিকতার শিক্ষক। এবং এরপরে রয়েছেন জনাব ইলিয়াস খান, সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব। আপনাদের দুজনকেও স্বাগত আজকের এই আলোচনায়। আমরা শুরু করতে চাই আলোচনার শুরুটি জনাব মঞ্জুরুল ইসলাম, আপনাকে দিয়ে একটু জানতে চাচ্ছি, এবং যেটি শুরুতেই বলছিলাম যে বিশ্বের 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 163তম। একটু আপনার কাছে জানতে চাইছি যে সরকার যদি এর প্রতিবাদ করেছে যে এই তথ্যটি সঠিক নয়, আপনিও কি সেটি মনে করেন কিনা যে বাংলাদেশের অবস্থান এর চেয়ে কি ভালো অবস্থায় রয়েছে 163-র চেয়ে? ধন্যবাদ আপনাকে। শুরুতেই মুক্ত গণমাধ্যম দিবসের একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমি আমার সকল সহকর্মীদের শুভেচ্ছা জানাই। যে গণমাধ্যম প্রতিদিন মানুষের জীবনের জন্য দরকার এবং আমরা প্রতিদিন কাজে নিয়োজিত থাকি, তারপরে একটি বিশেষ দিবসে আবার আমাদের উপলক্ষে আলোচনা করাটা এটা বিশেষ তাৎপর্যপূর্ণ। আমি সরকারের বক্তব্যের আগে আমি এইটুকু বলবো, আমি সাংবাদিকতা শুরু করেছি 83 সালের দিকে। সেই সময় বাংলাদেশে সামরিক শাসনের একটি সরকার চলছিল, এরশাদ সাহেবের শাসনামল। তারপরে এরশাদ সাহেবের শাসনামলের পরে জিয়া রহমান সাহেবের স্ত্রী, তার শাসনামল ছিল। এরপরে আবার আমরা দেখলাম গণতান্ত্রিক শাসন, এর মাঝখানে আবার গণতান্ত্রিক শাসনের মধ্যে আর্মি ব্যাকড গভর্নমেন্টের শাসন, এখন আবার নির্বাচিত সরকারের অধীনে শাসন। এই 4 ধরনের শাসনের মধ্যে আমি সাংবাদিকতা পথ চলে এসেছি। সেই জায়গায় যদি আমি দেখি, অন্তত আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটুকু বলবো যে আমরা যখন আমি সংবাদপত্র দিয়ে কাজ শুরু করেছিলাম, সেই সময়টায় প্রতিদিন সংবাদপত্রে কোন শব্দ ব্যবহার হবে সেটা সন্ধ্যাবেলা তথ্য অধিদপ্তর থেকে আমাদের কতগুলো শব্দের নির্দেশনা দেওয়া হতো যে আপনি এই শব্দ ব্যবহার করতে পারবেন না, এই বিষয়ে সংবাদ ছাপতে পারবেন না, এই বিষয়ে কোনো সংবাদ এসছে এটা মনেও করাতে পারবেন না কাউকে। সেই পরিস্থিতি থেকে আমরা এগিয়ে আজকের এই অবস্থায় এসেছি। এবং আমরা যখন এই টকশোটি শুরু করি, আমরা 3 প্রতিষ্ঠানের সাথে জড়িত বা 3 অবস্থান থেকে আমাদের পরিচিত থাকলেও আমরা হয়তো গণমাধ্যমের সাথে জড়িত। এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে। এর আগে আপনি আমাদেরকে, আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, এমন কোনো নির্দেশনা দেননি যে মঞ্জু ভাই আপনি এইটুকু বলতে পারবেন, এইটুকু বলতে পারবেন না। আমার যা ইচ্ছে স্বাধীন, আমার বিবেকের চিন্তা অনুযায়ী আমি বলতে পারছি। এইটা আমি মনে করি যে বাংলাদেশের এই যে আমার 40 বছরের এই গণমাধ্যমের সাথে সম্পৃক্ত থাকার ইতিহাসে একেবারে যখন আমি শুরু করেছিলাম এটা কল্পনার বাইরে একটা বিষয় ছিল। সেই জায়গা থেকে আমি মনে করি আমি অনেকখানি এগিয়ে এসেছি। একটি পর্বতের অর্ধেক জায়গায় গিয়ে আমার কাছে কখনো কখনো মনে হয় আমি চূড়ায় উঠতে পারলাম না, কিন্তু আমি যখন পেছন ফিরে তাকাই আমি দেখি অনেক দূর পেছন থেকে সামনে এসেছি। এইটা বলে আমি এইটুকু বলতে চাই যে হ্যাঁ, বাংলাদেশের গণমাধ্যম অনেক চড়াই উতরাই পেরিয়ে আজকে এই জায়গায় এসছে। টেলিভিশনে কাজ করি আমি। টেলিভিশন একসময় একটি সরকারি টেলিভিশন ছিল, এখন বেসরকারি টেলিভিশনগুলো আপনাদের যমুনা, আমার ডিবিসি সহ প্রায় 40টি টেলিভিশন আছে। সংবাদপত্রের সংখ্যা তো হাজার হাজার। সাংবাদিকতার শিক্ষক যারা, তারা বলতে পারেন যে তারা যা শিখিয়ে দেন, তারপর আমরা সমাজ থেকে শিখে গণমাধ্যমের কর্মীরা যেভাবে কাজ করে, সেই জায়গায় এক একটি মতের সংবাদপত্র আছে, এক একটি মতের গণমাধ্যম আছে, তারা যার যার মত অনুযায়ী অন্তত প্রচার প্রসার করতে পারছে। সেই জায়গায় এক ধরনের নিয়ন্ত্রণের কথা নিয়ে যদি আমরা মুক্ত গণমাধ্যমের ক্ষেত্রে স্বাধীনতার বিবেচনা করি যে কি কারণে
আমাদের স্বাধীনতা বিঘ্নিত হয়। একটি হচ্ছে সরকারের নিয়ন্ত্রণ, একটি হচ্ছে অন্য কোনো শক্তির নিয়ন্ত্রণ আছে কিনা, আরেকটি হচ্ছে যে আমি সেলফ সেন্সরশিপ করি কিনা। তিনটি তো মোটা দাগে আমরা আলোচনা করি। সেই জায়গায় আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার অভিজ্ঞতা থেকে যে আমার এই 40 বছরের পেশাগত জীবনের আমি এই বর্তমান অন্তত এক দশকে সবচেয়ে বেশি স্বাধীনভাবে গণমাধ্যমের কাজ করার সুযোগ পাচ্ছি। এইটুকু বলে আমি শেষ অংশ ওইটুকু বলতে চাই যেটা আপনি উল্লেখ করলেন যে সরকার প্রতিবাদ করেছে। যেই প্রতিবেদনটিতে বলা হয়েছে যে 180টির মধ্যে বাংলাদেশ 163তম, সেখানে আজকে তথ্য প্রতিমন্ত্রীও তার বক্তব্যে বলেছেন সেখানে আফগানিস্তানের পরে বাংলাদেশের অবস্থান, এইটা বাংলাদেশের কোনো সুস্থ অথবা যে কোনো পৃথিবীর গণমাধ্যম নিয়ে মোটামুটি নাড়াচাড়া করে কোনো সুস্থ লোক এটা বিশ্বাস করবে কিনা, আফগানিস্তান কী পরিস্থিতির মধ্যে আছে, সেই জায়গা থেকে আমি মনে করি ওইটা দিয়েই একটি পরিসংখ্যান আমাদের সামনে আসে যে পুরো পরিমাপটার মধ্যে কোথাও একটা ভুল ত্রুটি আছে। মাননীয় তথ্য প্রতিমন্ত্রী যেটা বলেছেন, তিনি অনেকগুলো তথ্য উপাত্ত তুলে ধরেছেন, কোন কোন জায়গায় ভুল তারা সেটাকে গ্রহণ করেছেন এবং সম্ভবত আগামী যে মানদণ্ডের বিচারে সেখানে হয়তো তার রিফ্লেকশন থাকবে। এটা আমি শেষ করব এই বক্তব্যটুকু দিয়ে। গণমাধ্যম কথা বলছে পারছে কি পারছে না, এই যে বিশ্ব গণমাধ্যমগুলো যে রেটিংগুলো করে সেখানে তারা কোত্থেকে রেটিংগুলো পায়? তারা কি বাংলাদেশে এসে কোনো জায়গায় কোনো রিসার্চ করে সেটার ভিত্তিতে করে? এইরকম কোনো প্রতিবেদন কিন্তু আমাদের সামনে আসে না, তারা কেবল রিপোর্টটি প্রকাশ করে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, কারণ আমি আন্তর্জাতিক কতগুলো সংস্থার সাথে আমার যোগাযোগ করার সুযোগ হয় পেশাগত কারণে, তারা অধিকাংশ সময় গণমাধ্যমে যে প্রতিবেদনগুলো ছাপা হয় সেই প্রতিবেদনগুলোকে জড়ো করে এক ধরনের রিপোর্ট তৈরি করে। আমি তো মনে করি গণমাধ্যমে এই যে একজন সাংবাদিক যদি হুমকির মুখে পড়ে, একদিন সাংবাদিক যদি আঘাতপ্রাপ্ত হয়, সেটা রাজনৈতিক আঘাত, পেশাজীবীর আঘাত, পেশার শক্তির আঘাত, সরকারের কোনো আইনের আঘাত, সরকারি কর্মকর্তার আঘাত, অথবা যে কোনো কারণে হুমকি ধামকি হত্যা, সমস্ত রিপোর্ট কিন্তু গণমাধ্যমে আসে। এইগুলোকে জড়ো করে যদি হিসাব করা হয় তাহলে তো আমি মনে করি গণমাধ্যমে প্রতিফলিত হচ্ছে বলেই আপনি বলতে পারতেছেন যে এখানের অবস্থা এত ভালো এত খারাপ। সেই ক্ষেত্রে আফগানিস্তানের মতো, আমি খালি এই দৃষ্টান্ত দিয়ে শেষ করব, সেখানে তো গণমাধ্যমে কিছু ছাপাই হয় না। আপনি যদি সাংবাদিক মেরে ফেলেন না জনগণ মেরে ফেলেন, মানে নারী পুরুষ নির্বিশেষে হত্যা করে পুঁতে ফেলেন, সেটার সংবাদও আসে না, কারণ ওই গণমাধ্যমের সেই স্বাধীনতাই নাই। তার মানে আপনি যদি সেখানে দেখে এসে বলেন যে না ওখানের গণমাধ্যমে বলা আছে একটিও কোনো হত্যার খবর নাই, একটিও কোনো নির্যাতনের খবর নাই, তার মানে সেখানে 100তে 100 পেয়েছে। আর বাংলাদেশে যদি 1000 গণমাধ্যম বা 100টি গণমাধ্যমে আপনি নেন, নিয়ে দেখবেন যে গণমাধ্যমের কোথায় সামান্যতম এক ধরনের আঁচড় পড়লো সেটা রিপোর্ট এসছে। তার মানে এইখানে দেখলেন যে 100-র মধ্যে আপনি 90টি জায়গায় আঁচড় পেলেন। আর শেষ বক্তব্য হচ্ছে বাংলাদেশের গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে পাল্লা দিয়ে চলছে ডিজিটাল যোগাযোগ মাধ্যমে, সেই জায়গায় আমি তো মনে করি যে গণমাধ্যম কেবলমাত্র তার স্বাধীনতা যদি কোনোভাবে এই মানদণ্ডে বিঘ্নিত হতো, সামাজিক যোগাযোগ মাধ্যমের উচ্চকিত কণ্ঠে আমরা অন্তত আরও বেশি ভরসা পেতাম এবং আমরা জানতে পারতাম যে না আমরা সাংবাদিকরা কতটা নিষ্পেষিত। আমি অত্যন্ত গর্বের সাথে বলতে চাই সরকারের একেবারে আমি বলবো না শতভাগ স্বাধীনতা ভোগ করছি, আমি মনে করি গণমাধ্যম বাংলাদেশে মুক্ত গণমাধ্যম হিসেবে অনেকখানি অগ্রসর ভূমিকার ক্ষেত্রে তাদের দায়িত্ব পালন করছে। জি, আবারও ফিরবো আমরা আলোচনায়। আমরা একটু যেতে চাই ডক্টর শফিউল আলম ভূঁইয়া, আপনার কাছ থেকে একটু জানতে চাই, যেটি বলছিলেন পাশাপাশি এটিও সত্যি যে শুধুমাত্র 1 বছর ধরেই যে বাংলাদেশের অবস্থান এত নিচের দিকে তা নয়, অনেক বছর ধরেই এই অবস্থানটি রয়েছে। মঞ্জুর ভাইয়ের কথা তো আরও উঠে এসেছে যে এর আগে যখন এইসব সূচক ছিল না তখনকার অবস্থাও। একটু আমি আপনার কাছে জানতে চাইছি যে আমাদের স্বাধীনতার যে উদ্দেশ্য বা আমরা বারবার স্বাধীনতার চেতনার কথা বলি, এই যে মুক্ত গণমাধ্যম হিসেবে বাংলাদেশের এত পেছনের দিকে ধারাবাহিক অবস্থান, এটি কি স্বাধীনতার চেতনার পরিপন্থী নয়? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনি যে সূচকের উপর নির্ভর করছেন এই সূচকটা কতটা অথেন্টিক এই প্রশ্নটাও আপনার করা উচিত, কারণ সাংবাদিক হিসেবে আপনি তো ক্রিটিক্যালি দেখবেন সব কিছু। কারা এই সূচকটা নির্ধারণ করছে, কিভাবে নির্ধারণ করছে, তাদের লেজিটিমেসি কি, আসলে তারা কোন তথ্যের উপর ভিত্তি করে, যেটা মঞ্জু ভাই বলছিলেন যে এটা কি সংবাদপত্রের রিপোর্টের উপর ভিত্তি করে, কারণ এটার উপরে আমি গবেষণা করেছিলাম বাংলাদেশে সাংবাদিকতার সমস্যাগুলো নিয়ে আমার নিজের স্টাডি করা আছে, সেই স্টাডির ফান্ডিং করেছিল ইউনেস্কো। সেইখানে আমি দেখার চেষ্টা করেছিলাম যে এই যে আপনি যাদের সূচকের উপরে নির্ভর করছেন তাদের তথ্যসূত্র কী, কারণ আপনি কোন
সূত্র থেকে তথ্য নেন সেটা খুব গুরুত্বপূর্ণ। এখন বলেন তো আপনি, আমি যদি ধরে নেই যে আপনি রিপোর্টার সান্স ফ্রন্টিয়ার্সের উপর নির্ভর করছেন, তো বাংলাদেশে ঢাকা শহর থেকেই কয়েকশো দৈনিক বের হয়, সারা দেশ থেকে কয়েক হাজার দৈনিক পত্রিকা বের হয়। আমাদের বা অন্তত এই মুহূর্তে 30-এর অধিক টেলিভিশন চ্যানেল আছে, তাই না? আর অনলাইন 40টা, মানে চলমান আছে 30টার উপরে। তা আমাদের অনলাইন নিউজ পোর্টাল আছে অনেকগুলো। এখন রিপোর্টার সান্স ফ্রন্টিয়ার যখন এই ধরনের স্টাডি করে, সে কতজন রিসার্চারকে নিয়োগ দিয়েছিল? আপনি কি কারোর সাথে আপনার দেখা হয়েছে? কোন বলতে পারবেন যে এই রিসার্চারকে নিয়োগ দিয়েছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বেশ কিছু গ্রুপ দেখেছি। গ্রুপ দেখেছেন তো? সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রুপগুলো কি আলোচনা করে? আপনার আমার গ্রুপে আমরা কি আলোচনা করি? তো সেটার উপর ভিত্তি করে আপনি একটা দেশের গণমাধ্যমের সূচক নির্ধারণ করছেন। তো এই যে পদ্ধতিগত ত্রুটি, এটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন উদাহরণ হিসেবে আফগানিস্তানের কথা এসেছে, কখনো কখনো আমরা মিয়ানমারের পিছনেও পড়েছি। তো মিয়ানমারের অবস্থা তো আমরা সবাই জানি। তো এই কারণে আমি এই ধরনের সূত্রগুলোর উপর নির্ভর করে কথা বলতে আগ্রহী হই না। কারণ হচ্ছে যে এইটার পিছনে একটা যেমন আপনি এডওয়ার্ড সাইদের কথা আপনার জানা আছে কিনা আমি জানি না। এডওয়ার্ড সাইদ খুব বিখ্যাত একজন পণ্ডিত ছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন গবেষক বা একজন দার্শনিক। তিনি ওরিয়েন্টালিজম বলে তার বিখ্যাত একটা বই আছে, যে পশ্চিমারা আমাদেরকে দেখেই হচ্ছে লুক ডাউন আপন আস, যে আমাদেরকে খুব বাজেভাবে দেখে, যে তোরা কালো, তোরা নিয়ম মানিস না, তোরা ভদ্র না, তোরা অগণতান্ত্রিক। এই যে দৃষ্টিভঙ্গি, যে আমাদেরকে যে এই ইংরেজিতে একটা শব্দ আছে যে কন্ডাসেন্ডিং দৃষ্টিতে যে মানুষকে দেখা, এই একটা দৃষ্টি কাজ করে তাদের মধ্যে। তো সেই কারণেও আমি তাদের এই সূত্রের উপর নির্ভর করতে চাই না। তো আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, দেখেন বাংলাদেশের গণমাধ্যম, এতে কোনো সন্দেহ নেই, অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে যাচ্ছে। কেন? বাংলাদেশে গণমাধ্যমের সৃষ্টির ইতিহাসটা যদি আপনি দেখেন, প্রথমে বাংলাদেশে গণমাধ্যম শুরু করেছিল কারা? গণমাধ্যম শুরু করেছিল খ্রিশ্চান মিশনারিরা। বা একেবারে আপনি যদি সেই হিকিস বেঙ্গল গ্যাজেটে যান, হিকি শুরু করেছিল, ব্যবসায়িক খবর দিত। তারপরে ওই যে আপনার ইংরেজদের মধ্যে যে খুনসুটি, নানা ধরনের বিষয়গুলো ছিল, সেগুলোর খবর দিয়ে শুরু। তারপরে খ্রিশ্চান মিশনারিরা শুরু করেছে। তারপরে কিন্তু পলিটিক্যালি শুরু হয়েছে বাংলাদেশে ব্যাপকভাবে, যে ব্রিটিশ বিরোধী আন্দোলন, পাকিস্তান বিরোধী আন্দোলন, তারপরে গণতন্ত্রের জন্য আন্দোলন। কারণ আমাদের সাংবাদিকতার ইতিহাসটা আমাদের রাজনৈতিক আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, যার ফলে আপনি দেখেন যে আমাদের গণমাধ্যমগুলো কোনো না কোনোভাবে কোনো না কোনো রাজনৈতিক শক্তির সাথে সম্পর্কিত। তো আপনি যখন ধরেন আমি যদি আপনাকে প্রশ্ন করি, আমি আপনাকে প্রশ্ন করে বিব্রত করব না, আপনি পার্সোনালি নেবেন না। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি কি নিরপেক্ষ সাংবাদিকতা করেন, সবসময় আপনি করেন না। আপনি যদি আমার কাছে প্রমাণ চান, আমি দিয়ে দিব। সবসময় করেন না। প্রত্যেকটা হাউসেরই তাই, যে ধরেন আমাদের হাউসগুলো কি, যেমন ধরেন যে আমরা কোনো না কোনো রাজনৈতিক শক্তির সাথে সম্পর্কিত। টেলিভিশনের কথা বললে তো আরও স্পষ্টভাবে বলা যাবে যে আপনি কোনো না কোনো রেজিমের সময় আপনি লাইসেন্স প্রাপ্ত হয়েছেন। আমাদের সমস্যাটা হচ্ছে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার, যে আপনি সংবাদপত্রের ধরেন, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে বাংলাদেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার কারণে সাম্প্রতিক সময়ে কোনো সাংবাদিক নির্যাতিত হয়েছে, এরকম কোনো উদাহরণ আপনি আমাকে দিতে পারবেন? বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কারণে যে শুধুমাত্র যারাই নির্যাতিত হয়েছে, সাংবাদিকতা আছে, সেখানে ব্যক্তিগত কিছু বিষয় আছে, নানা বিষয় আছে। এই নির্যাতনের ঘটনাগুলো কিন্তু নির্যাতনের এই যে সাইবার সিকিউরিটি এর আগে ডিজিটাল সিকিউরিটি আইনের ক্ষেত্রে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, সেটা কেন মামলা হয়েছে আপনি আমাকে একটা একজন না তো কয়েক মানে হাজারের মামলাগুলো কি আপনি আমাকে স্পেসিফিক বলেন? 5441 জনের বিরুদ্ধে মামলা হয়েছে না, 5400 জনের কথা স্পেসিফিক বলা যাবে না। আর আপনি যেটা বলছিলেন যে উদাহরণ দেন, যে এই যেমন আপনি আমাকে একটা দুটো স্পেসিফিক উদাহরণ দেন যে কেন মামলাটা হয়েছে। যেমন কিছুদিন আগে যেটি নিয়ে যদিও অনেক ধরনের বিতর্কও হয়েছে, প্রথম আলোর এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে। কি লিখেছিল সে? ওই ছবি তোলা নিয়ে যেটি নিয়ে বিতর্ক হয়েছিল, একটি ছবি ওঠা নিয়ে। সেই ছবির ক্যাপশনে সে কি দিয়েছিল? ছবির ক্যাপশন, ছবি কি আর তার ক্যাপশন কি ছিল?
হ্যাঁ, ছবি এবং ক্যাপশন নিয়ে সেটি নিয়ে আলাদা ব্যাখ্যাও হয়েছে এবং কি সেটি এখন আপনি ব্যাখ্যা দিচ্ছেন, আপনি ধরেন আপনি একটা জাতীয় দৈনিক, সবচেয়ে জনপ্রিয় দৈনিক, সেইখানে একজন শিশুর ছবি দিয়ে তার জবানবন্দিতে আপনি একটা বিরাট স্টেটমেন্ট, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছেন। তো এইটাকে তো আপনি ভুল হিসেবে ব্যাখ্যা করতে পারেন, আমি চাইলে এটাকে রাজনৈতিক হিসেবে ব্যাখ্যা করতে পারি। তো আমি যে প্রশ্নটা করেছিলাম যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কারণে আপনি আক্রান্ত কিন্তু হচ্ছেন 5,000 আপনি বলতে চাইছেন যে 5,500 মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে এরা কেউ বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কারণে মামলা শিকার হয়েছেন তা নয়? না, কোনো না কোনো সমস্যা আছে এবং আপনি কেস বাই কেস আমার সামনে উপস্থাপন করেন, কারণ আমি তো এগুলো কিছু স্টাডি করেছি। যেমন ধরেন কেউ হয়তো বা সমালোচনা লিখতে গিয়ে এমন ভাষায় আক্রমণ করেছে, তারপরে ধরেন কারো সাথে। আমি এটি নিয়ে আপনার কাছে আরেকটু জানতে চাইবো, তবে তার আগে আমি একটু আপনার কাছে এটি নিয়েও আমার একটু প্রশ্ন রয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিষয় নিয়ে। তবে তার আগে একটু আমি যেতে চাই জনাব ইলিয়াস খান, একটু আপনার কাছ থেকে জানতে চাইছি যেটি নিয়ে আলোচনা করছিলাম, অর্থাৎ যে ধাপ নিয়েই তারা দুজনই বলছিলেন যে এই সূচকটি নিয়েই এক ধরনের সূচকটি নিয়ে আমি আমার বন্ধু অধ্যাপক আজমা শফিউল আলম ভূঁইয়া তিনি চমৎকার বলেছেন, মঞ্জু ভাই আমাদের গুরুজন তিনিও বলেছেন। বাট আমার একটি প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে কি এই সংগঠন যারা এই সূচক করে তাদের কোনো বৈরিতা আছে? সেটি আসলে এটি এক ধরনের সাংবাদিকদের একটি সংগঠন, তারা করে বোধহয়। আমি সেই বিষয়টি ক্লিয়ার হতে চাচ্ছি, হয়তো তারা ভালো বলতে পারবেন। কোনো বৈরিতা কি বাংলাদেশের সঙ্গে রয়েছে যে বাংলাদেশকে রেটিংয়ে পিছিয়ে দিতে হবে, আফগানিস্তানের পরে যেতে হবে, আমাদের সাউথ এশিয়ায় যতগুলো দেশ আছে সবগুলো দেশের পরে যেতে হবে, সেটি আছে বলে আমি মনে করি? আসলে হয়েছে কি, মঞ্জু ভাই শুরুতে বলেছেন সামরিক শাসন আমলে তিনি সাংবাদিকতা, আমি সাংবাদিকতা শুরু করেছি গণতান্ত্রিক আমলে। আমার যতটা উপলব্ধি হচ্ছে বাংলাদেশের সংবাদপত্র বা গণমাধ্যম এখন যে অবস্থা আছে বাংলাদেশে কোনো দিন ছিল না। গণমাধ্যমে এক ধরনের ভয়ের সংস্কৃতি গড়ে তোলা হচ্ছে এবং এই পেশা হিসেবে এখন যারা গণমাধ্যম কর্মী আছে, মঞ্জু ভাই একটা টেলিভিশন চালান, তিনি জানেন এত ভালনারেবল পেশা কিন্তু আর বাংলাদেশে নাই কোনো পেশা। আপনি নিশ্চয়ই আপনাদের চোখে পড়ে, আপনাদের গণমাধ্যম প্রায় রিপোর্ট হয় এবং আমি প্রেস ক্লাবের সাবেক জেনারেল সেক্রেটারি, আমি দেখি যে প্রেস ক্লাবের সামনে প্রতিদিন কোনো না কোনো সাংবাদিকদের সংগঠন আন্দোলন করছে। তারা বেতন পাচ্ছে না, তারা সুযোগ সুবিধা পাচ্ছে না, অথবা বোনাস পাচ্ছে না, নানা ধরনের ঈদের সময় নানা ধরনের সংকট তারা মোকাবেলা হচ্ছে। তিনি একটি কথা বলেছেন, হাজার হাজার পত্রিকা বেড়েছে, এটি কিন্তু গণমাধ্যমে আরও বেশি ক্ষতি করেছে। গণমাধ্যমে ক্ষতি করেছে কীভাবে? আপনি দেখবেন যে এখন ঢাকায় বা দেশের অন্যত্র অনেক ভুইফোর গণমাধ্যম বেরিয়েছে, তারা একজনের ক্যারেক্টার অ্যাসাসিন করছে কোনো সময়, অনেক সময় সত্য লিখতে গিয়ে লিখতে পারছে না এবং ছোটোখাটো পত্রিকায় অনেক সময় দেখে সাংবাদিকদের হত্যা করা হচ্ছে, তাদেরকে নানা ধরনের হুমকি দামকি দেওয়া হয়েছে। আর আপনি তো একটা ফিগার বললেনই যে কতটি মামলা হয়েছে। তো এই অবস্থা এখন চলছে এবং দেখবেন গণমাধ্যম দলনের নানা পন্থা এখন রয়েছে। দেখবেন যে আমরা জানি যে ভয়ে ভীতি তো আছেই গণমাধ্যম কর্মীদের, সাংবাদিকরা এক ধরনের সেলফ সেন্টার্ড হয়ে আছে। মঞ্জু ভাই আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন করে এসছেন, তিনি দেখেন যে সেখানে সাংবাদিকরা কিভাবে প্রশ্ন করেন এবং তিনি কিন্তু নিশ্চয়ই বিদেশেও অনেক জায়গায় গিয়েছেন, কারণ তিনি দীর্ঘদিন মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন আমি জানি, সেখানে বিভিন্ন প্রেস কনফারেন্স কভার করেছি। এমন একটা বসংবদ গোষ্ঠী তৈরি করা হয়েছে যে তারা এখন সাংবাদিকদের কাছে বড় বড় চেয়ারগুলোতে। আপনি যেটির কথা বলছিলেন এই প্রশ্ন নিয়ে আপনার একটা অভিযোগ রয়েছে, আমি যদি সেটি নিয়ে একটু সাপ্লিমেন্ট জানতে চাই। এটি কি সরকার থেকে বলে দেওয়া হচ্ছে যে আপনারা এইভাবে প্রশ্ন করেন? সেটি নিশ্চয়ই নয়, তাহলে প্রশ্ন আমি জানি না, তিনি ভালো বলতে পারবেন, আমি তো কোনোদিন যাইনি এই গত 15 বছরে। সেখানে নাকি কি প্রশ্ন করা হবে অনেক সময় আগে জানতে চাওয়া হয় যে আপনি কি প্রশ্ন করতে চান। কেউ যদি কোনো মাননীয় প্রধানমন্ত্রীর তিনি রুষ্ট হতে পারেন বা সরকারের বিরুদ্ধে যেতে পারে, এরকম প্রশ্ন যাতে কেউ না করতে পারে। এবং এখন কিন্তু এই আলোচনাটা সব জায়গায় স্বপ্রণোদিত হয়ে এটি করছেন নাকি আসলে তারা বাধ্য হয়ে করছেন? না, বাধ্য আমি বলেছি না, সেলফ সেন্সার্ড হয়ে গেছে এক ধরনের এমন একটি সংস্কৃতি গড়ে তোলা হয়েছে যারা এইরকম প্রশ্ন করতে তারা অভ্যস্ত। এবং সেখানে কিন্তু বিরুদ্ধ মতের একজন সাংবাদিকও দেখবেন না, আমি যদি ভুল না বলে থাকি, মঞ্জু ভাই ভালো বলতে পারবেন, বিরুদ্ধ মতের বা সরকার সমর্থন করেন না এরকম কোনো সাংবাদিক কিন্তু দেখবেন। বাট আগে কিন্তু এই চিত্র ছিল না। আমরা যখন সাংবাদিকতা শুরু করেছি 90 দশকের শুরুতে, তখন কিন্তু আমরা এই চিত্র দেখিনি। বাট
এখন কিন্তু এই চিত্র আমরা দেখছি। আপনি দেখুন এখন গণমাধ্যম কি হয়, যেমন বাংলাদেশের শ্রেষ্ঠ সাংবাদিক ধরুন, বাট আপনি সরকার সমর্থন করেন না, আপনি যদি একটা মিডিয়া বের করতে চান আপনি কিন্তু পারবেন না। নানা গোয়েন্দা সংস্থা বিভিন্ন, আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি সরকার সমর্থক। এর বাইরে আপনি যদি ওয়াশিংটন পোস্টের এডিটর হওয়ার যোগ্যতাও রাখেন তাহলে কিন্তু আপনি ডিক্লারেশন পাবেন না। তারপর দেখুন গণমাধ্যম হাতে গোনা তো 2-1টি আছে যারা মাঝে মাঝে 2-1টি রিপোর্ট করে, সেই পত্রিকা বা সেই গণমাধ্যমকে সাহায্য করার জন্য বেসরকারি প্রতিষ্ঠান থেকে বলে দেওয়া হয় যে এখানে বিজ্ঞাপন দিতে পারবে না। এবং যেসব সরকারি বিজ্ঞাপনে যেসব প্রতিষ্ঠান চলে সেসব প্রতিষ্ঠান যদি কোনো সরকারি এগেনস্টে রিপোর্ট করতে যায় বা বলতে যায় তখন দেখা যায় তাদের বিজ্ঞাপনগুলো বন্ধ করে যায়। এবং আপনি নিশ্চয়ই জানেন মঞ্জু ভাই, তিনি দীর্ঘদিন আমেরিকায় ছিলেন, মাঝে মাঝে যান। বাংলাদেশে অনেক সাংবাদিক, যেমন আমি একটু উদাহরণ দিই, 14 সালে একজন সাংবাদিক চ্যানেল 24-এর তিনি একটি কেন্দ্র, মিরপুর একটি কেন্দ্রে ভোটের দিনের দৃশ্য দেখিয়েছিলেন যে সেখানে কুকুর চলাচল করছে, কোনো মানুষ নেই ভোট কেন্দ্রে, এবং এটি ঢাকায় একটি আলোচিত ঘটনা। সেই সাংবাদিক কিন্তু দেশে থাকতে পারেননি। আমি একটি উদাহরণ বললাম। এবং সাংবাদিক যিনি বাইরে আছেন তিনিও যদি সরকারের বিরুদ্ধে কথা বলেন, যেমন আমাদের এক বন্ধু আছেন দীর্ঘদিন ইটিভিতে সাংবাদিকতা করেছেন, নিউ ইয়র্কে থাকেন এখন, তিনি সেখানে বসে টকশো করেন, সেটি যাতে বন্ধ করা এখান থেকে তার ছোট বোনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং তিনি দীর্ঘদিন জেলে ছিলেন। এগুলো তো ইনজাস্টিস। এবং অনেক সাংবাদিক যারা বাইরে বসে টকশো করে বা কথা বলেন, হয়তো অনেক কথা সরকারের বিরুদ্ধে বলেন, তাদের পরিবারকে কিন্তু নানাভাবে হেনস্থা করা হচ্ছে। এই অবস্থা বাংলাদেশে এখন চলছে। মঞ্জু ভাই বলেছেন যে আগে মনিটর করা হতো, বাট এখন কিন্তু এরকম প্রচারও আছে কোন টিভিতে কোন খবরটি যাবে না যাবে, কোনটি কিভাবে যাবে, এটা কিন্তু বিশেষ জায়গা থেকে মনিটর করা হয় এবং সেই জায়গায় জনবল 2-3 গুণ করা হয়েছে যাতে প্রত্যেকটা টিভি বা অন্যান্য যে মিডিয়া আছে সেগুলো আলাদা আলাদা করে মনিটর করা যায়। আমি জানি না আমরা যখন সাংবাদিক শুরু করেছি তখন এগুলো আমরা শুনিনি, কিন্তু এখন কিন্তু আমরা শুনি। জি, আমরা একটু বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর আমরা আবারও ফিরছি। দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরছি, কিছুক্ষণের মধ্যেই সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা। ফিরতে চাই মূল আলোচনায়, একটু যেতে চাই জনাব শফিউল আলম ভূঁইয়া, আপনার কাছে একটু জানতে চাইছি যেটি নিয়ে এর আগে সাইবার সিকিউরিটি অ্যাক্ট নতুন এখন হয়েছে, যেটি আগে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল, এবং আপনিও বলছিলেন যে এর একটি বড় অংশই আমরা সিজিএস এর তথ্য, যেটি নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো মন্তব্য করেছে, সেখানে যেটি দেখা গেছে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে এখন পর্যন্ত এই 5 বছরের আইনটি, তাদের মধ্যে 2/3 হচ্ছে রাজনীতিবিদ এবং সাংবাদিক। আবার যারা অভিযোগকারী মামলা করেছেন তাদের 78% হচ্ছে আওয়ামী লীগের কর্মী বা নেতা। তার মানে কি আপনি বলতে চাইছেন যে এটি কেবল সত্যি অর্থেই আইনটির প্রয়োগ হয়েছে, এখানে কোনো রাজনীতি বা অন্য কোনো কিছুর চর্চা হয়নি? সেটাতে যাওয়ার আগে ইলিয়াস খান সাহেব 2টা গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছিলেন। একটা হচ্ছে যে উনি জানতে চেয়েছিলেন যে এই যেই সংগঠনগুলো সাংবাদিকতা রেটিং করে তাদের বাংলাদেশের সাথে কোনো বৈরিতা আছে কিনা। সরাসরি নাই, কিন্তু আপনার ভিন্নভাবে ইনডিরেক্টলি এক ধরনের বৈরিতা আছে। কীরকম বৈরিতা জানেন? সেটা হলো এই মুহূর্তে আপনি কি কোনো ওয়েস্টার্ন মিডিয়াতে রাশিয়ানরা যুদ্ধে সফল হয়েছে এই সংবাদ পাবেন না। আপনি নিউ ইয়র্ক টাইমস পড়েন, আপনি গুরুত্বপূর্ণ সংবাদপত্রগুলো পড়েন, পাবেন না। কেন পাবেন না? কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পুরো পশ্চিমা দুনিয়া রাশিয়ানদের বিরুদ্ধে যুদ্ধ করছে। তো এখন এই যে পশ্চিমা হেজিমনিকে এস্টাবলিশ করার জন্য এই সংস্থাগুলোর জন্ম হয়েছিল। এই সংস্থাগুলো যারা পশ্চিমা হেজিমনিকে চ্যালেঞ্জ করে, যারা পশ্চিমা হেজিমনির বিরুদ্ধে কথা বলে, তাদের রেটিংটা ওইভাবে চিন্তা করে। না, তাদের কি আফগানিস্তানের সক্ষতা আছে যে তাদের রেটিং ভালো রাখবে? আফগানিস্তানকে অত গুরুত্বপূর্ণ মনে করে না, কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী যেভাবে পশ্চিমা শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে নির্বাচন করেছে, এইটা তো তৃতীয় বিশ্বের ইতিহাসে বিরল ঘটনা। আপনি নিশ্চয়ই চিলির আলেমদের কথা জানেন,
আলেমদেরকে হত্যা করা হয়েছিল কেন? সেটি তো এইবারের নির্বাচনের বিষয়, মোসাদ্দেককে- কিন্তু এর আগে এইবারের না হয় পশ্চিমাদের সাথে বৈরিতা তৈরি হয়েছিল নির্বাচনের আগে পরে, কিন্তু এর আগে তো এরকমের দৃশ্যটা এতটা ছিল না। না, আর সেইভাবে যদি দৃষ্টিকোণ থেকে দেখতে হয় তাহলে তো অন্যান্য আরো অনেক সূচক রয়েছে, অর্থনীতির সূচক, আরো কত কত সূচক, সবগুলো যে পশ্চিমা দেশগুলো নির্ভরই। এখানে আমি যে জিনিসটা বোঝাতে চাইছি আপনাকে, যে এটা শুধুমাত্রই একটা বস্তুনিষ্ঠ সূচক নয়, এটার পিছনে রাজনীতি আছে, এটার পিছনে আন্তর্জাতিক রাজনীতি আছে। সেই জিনিসটা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। এটা আপনাকে সাদা চোখে দেখবার কোনো সুযোগ নাই, কারণ সাদা চোখে যদি আপনি দেখেন তাহলে আফগানিস্তানের পিছনে তো বাংলাদেশ যাবে না, মিয়ানমারের পিছনে তো বাংলাদেশ যাবে না, যাবে। আজকে এই যে দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে কি প্রো প্যালেস্টিনিয়ান মুভমেন্ট হচ্ছে না, গাজায় হত্যাকাণ্ডের বিরুদ্ধে মুভমেন্ট হচ্ছে, সেখানে পুলিশ কি ধরনের বর্বরতা প্রদর্শন করছে। আপনি কি মার্কিন টেলিভিশনগুলোতে পুলিশের সমালোচনামূলক খুব বেশি নিউজ কি আপনি পাবেন? না, হ্যাঁ, সেটি এক ধরনের থাকে। তো এই যে রাজনৈতিক অর্থনীতি, প্রত্যেকটারই একটা রাজনৈতিক অর্থনীতি আছে, সেটি আমি বোঝানোর চেষ্টা করলাম। আর তারা যে কয়েকটি বিষয়ের ইয়ে করে, প্রেক্ষাপট ধরে, একটা রাজনৈতিক, আইনি প্রেক্ষাপট, অর্থনৈতিক, সামাজিক এবং আর্থিক নিরাপত্তা, ওই যে অনেকগুলো মানদণ্ড রয়েছে। আমি তাদের মানদণ্ডগুলোকে দুর্বল হিসেবে দেখি, কারণ হচ্ছে তাদের তথ্যসূত্র দুর্বল। কারণ হচ্ছে আপনি এই বিষয়গুলো সম্পর্কে ডাটা কালেকশনের জন্য কাদের উপর নির্ভর করেছেন, কিভাবে কালেক্ট করেছেন, সেটা গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, সবগুলো আমি তো কখনোই বলবো না যে তাদের পুরোটাই মিথ্যা, সেটা তো আমি বলছি না। সেটা বলতে গেলে আমাকে পয়েন্ট বাই পয়েন্ট একটা ধরে ধরে তাদের দুর্বলতা বের করতে হবে, তাদের সফলতা বের করতে হবে। কিন্তু আপনাকে এই রিপোর্টগুলো আপনি যখন দেখবেন, এইখানে রাজনৈতিক অর্থনীতিটা আপনাকে মাথায় রাখতে হবে। এটা হচ্ছে আমার আর্গুমেন্ট, আমার পয়েন্ট। আর আরেকটা কথা যেটা বলেছেন যে বেতন বোনাস, হ্যাঁ, আমি আমার গবেষণায় দেখেছিলাম যে সাম্প্রতিক সময়ে সাংবাদিকতার সবচেয়ে বড় শত্রু, সাংবাদিকের সবচেয়ে বড় শত্রু হচ্ছে মালিক। কারণ মালিকের নিয়ন্ত্রণ সবচেয়ে বেশি। মালিক আজকে ইচ্ছা হয় ফায়ার করে, বেতন দেয় না, ভাতা দেয় না, বোনাস দেয় না। এখানে রাষ্ট্রের একটা দায়িত্ব আছে যে রাষ্ট্র মালিককে বাধ্য করে না, বা আমাদের যে শ্রম আইনে আমরা মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি না, বা সাংবাদিক সমাজে বিভক্ত, কিন্তু মালিকের একটা বড় দায় আছে। এবং এখন এই যে ধরেন যে সরকারের চাইতে বড় নিয়ন্ত্রক হয়ে গেছে, স্টেট অথরিটির চাইতে বড় নিয়ন্ত্রক হচ্ছে নন স্টেট ফ্যাক্টরগুলো। আর এবার আসি, আপনি যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কথা বলেছেন, যেই মামলাগুলো হয়েছে, সেই মামলাগুলো আমি কি বলেছিলাম শুরুতে, যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার কারণে নয়, যেটা হয়েছে পারস্পরিক দ্বন্দ্ব। যেমন এই যে ধরেন যে আপনি বললেন যে একটা দলের 78% একটা দলের, প্রথম কথা হচ্ছে আপনি যাদের তথ্যের উপরে নির্ভর করছেন সেই সংস্থাটিও বস্তুনিষ্ঠ নয়। সিজিএস সম্পর্কে আপনিও জানেন, আমিও জানি, এখানে সবাই জানে। সিজিএস কি কোনো বস্তুনিষ্ঠ সংস্থা যাদের স্ট্যাটিস্টিক্সের উপরে আমরা নির্ভর করব? সিজিএস কাদের তথ্যে পরিচালিত হয়, কাদের অর্থায়নে পরিচালিত হয়, সেই বিষয়টি তাদের তথ্য যদি ঠিক থাকে তাহলে আমি তো স্টাডি করিনি। কারণ হচ্ছে কি, আপনি যখন কোনো স্ট্যাটিস্টিক্স নিয়ে বসবেন, আপনি আপনার নিজের স্ট্যাটিস্টিক্স নিয়ে বসেন, আপনি কি বস্তুনিষ্ঠভাবে এগুলো যাচাই করেছেন? আপনি যখন অন্যের স্ট্যাটিস্টিক্স দিয়ে পুরো ঘটনাটাকে বিচার করতে চাইবেন, তখন আপনিও কিন্তু আপনার বস্তুনিষ্ঠতা হারাবেন। তারপরেও আমি বলছি, যে মামলাগুলো হয়েছে, কি হয়েছে, যে প্রভাবশালীরা করেছে, সে আওয়ামী লীগের নেতা হতে পারে, আওয়ামী লীগের স্থানীয় কর্মী হতে পারে, সে কি করেছে, এই আইনটার সুযোগ নিয়ে একজনের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে। মামলা ঠুকে দেওয়ার উপলক্ষটা কি? সে হয়তো ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় কিছু একটা লিখেছে। কিন্তু এই আইনটা কেন করা হয়েছিল? এই আইনটার মূল উদ্দেশ্য কি ছিল? এই আইনটার মূল উদ্দেশ্য ছিল যে সাইবার বুলিং এর এগেইনস্টে ব্যবস্থা নেওয়া। কিন্তু সেই ক্ষেত্রে কি প্রয়োগ হচ্ছে, বা এখন পর্যন্ত এই আইনের শিকার যারা হয়েছে, আপনি বলছিলেন যে বস্তুনিষ্ঠতার কারণে হয়নি, কিন্তু জানতে চাচ্ছি অনেক অপপ্রয়োগ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনটি কি সত্যতা প্রমাণিত হয়েছে? কাউকে শাস্তি দেওয়া গেছে? অনেকগুলো সত্য প্রমাণিত হয়েছে, অনেকগুলো সত্য প্রমাণিত হয়নি। কারণ প্রমাণিত হয়েছে এরকমটি আসলে পাইনি যে এখন আপনি পাননি। তাহলে সাজা হয়েছে কেন? সাইবার আদালতে কিন্তু কারো সাজা হয়েছে, তাহলে প্রমাণ না হলে সাজা হলো কেন? অনেকগুলো প্রমাণিত হয়নি, বড় অংশ প্রমাণিত হয়নি। কারণ কি? কারণ হচ্ছে যে ধরেন এই যে অভিযোগ করা, যেমন আপনি যখন আমার বিরুদ্ধে কিছু করবেন সোশ্যাল মিডিয়াতে বা অনলাইনে,
আমার তো একটা প্রতিকারের জায়গা থাকতে হবে, বা আমি যখন আপনার বিরুদ্ধে কিছু লিখব, অপপ্রচার করব, তখন আপনার প্রতিকারের একটা জায়গা থাকতে হবে। তো সেই প্রতিকারের জন্য মামলা করার রাইট তো প্রত্যেকের আছে। এখন সেই মামলাকে কেন্দ্র করে যেই হয়রানিটা হয়, আমরা কথা বলবো সেটার বিরুদ্ধে, এবং যারা এই ধরনের মিথ্যা মামলা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। কিন্তু এই ধরনের একটা আইন থাকা দরকার, কারণ হচ্ছে অনলাইনে যে অপরাধগুলো হয় আইনের অবশ্যই প্রয়োজন আছে, অনলাইনের অপরাধ দমন করতে হবে। একটু যেতে চাই জনাব মঞ্জুরুল ইসলাম। মঞ্জুরুল, একটু আপনার কাছে জানতে চাই, যেটি নিয়ে বেতন বোনাসের একটি কথা বলছিলেন, আজকে টিআইবির একটি আলোচনা ছিল, টিআইবির আয়োজনে আপনিও ছিলেন কিনা আমি ঠিক জানি না, সেখানে আমি রিপোর্ট দেখে পড়লাম যে সেখানে এরকম একটি বিষয় আলোচনা এসেছে যেটির কিছুটা ইলিয়াস ভাই বলছিলেন, নির্যাতনের পাশাপাশি বিভিন্ন আইন নীতিমালা করে গণমাধ্যমের কণ্ঠরোধ করা হচ্ছে, এরকমের অভিযোগ করেছেন কেউ কেউ। পাশাপাশি নতুন আমার কাছে মনে হয়েছে গণমাধ্যমের আয়ের অন্যতম উৎস বিজ্ঞাপন বন্ধের মাধ্যমে চাপে ফেলা হচ্ছে গণমাধ্যমকে, এরকমের একটি আলোচনাও সেখানে হয়েছে, কেউ কেউ অভিযোগ করেছেন। একটু আপনার মন্তব্য চাইছি, বেতন বোনাসের প্রসঙ্গ আসলে তো আপনার কাছে। বেতন বোনাসের ব্যাপারটা কি, এটা ঠিক সংখ্যা বেড়েছে আমাদের গণমাধ্যমের। অনেক সময় হয় কি, আমরা একটা ট্রানজিশনাল টাইমের মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু গণমাধ্যমের বিকাশের কথা যদি আমরা বলি, আমরা একেবারে নিয়ন্ত্রিত গণমাধ্যম, ওই যে বললাম সামরিক শাসন থেকে আমাদের স্বাধীনতার পরে গণতন্ত্র হয়েছিল, তারপর বঙ্গবন্ধু হত্যার পর থেকে কিন্তু একটা সামরিক শাসনের প্রক্রিয়া চলেছে অনেক দিন। তখন কিন্তু গণমাধ্যমের কেবল না, সকলেরই স্বাধীনতা সীমিত ছিল, নিয়ন্ত্রিত ছিল। সেই জায়গা থেকে আমরা গণতন্ত্র যদি নতুন করে 91 থেকে যাত্রা ধরি, তখন আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। একটি টেলিভিশন থেকে আজকে 40টি টেলিভিশন, গুটি কয়েক সংবাদপত্র থেকে আজকে কয়েক হাজার সংবাদপত্র। কিন্তু রাষ্ট্রীয়ভাবে এই যে প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিককরণের উদ্যোগটা কিন্তু এখন পর্যন্ত হয় নাই, যার জন্য আমরা এখন পর্যন্ত গণমাধ্যমের জাতীয় সম্প্রচার নীতিমালাটি ডক্টর আলম ভূঁইয়া কিন্তু অনেকখানি কাজ করেছেন, সেটাকে আমরা রূপ দিতে পারি নাই। অনেকটা আমরা বলেন যে সাংবাদিকদের উপরে অত্যাচার, নির্যাতন অথবা এই ধরনের যে সুবিধাগুলো পাওয়ার ক্ষেত্রে কারা ফাইট করে। আমার ভাই ডক্টর আলম বললেন যে সাংবাদিকদের বড় সত্য হচ্ছে মালিক। আমি বিনীতভাবে এইটার একটু অন্যভাবে বলতে চাই, মালিক আছেন বলেই তো গণমাধ্যমগুলো চলে আছে, কিন্তু সংকটটা কোথায় তৈরি হয়েছে, রাজনৈতিক কারণ। উনি আরেকটা কথা বলেছে, সবগুলোর পেছনে রাজনৈতিক উদ্দেশ্যই কিন্তু অনেক সময় ক্ষতিগ্রস্ত করেছে। যেমন আমাদের সাংবাদিক ইউনিয়ন, আমরা যখন সামরিক শাসনের বিরুদ্ধেও সাংবাদিকতা করতাম, বিধি নিষেধের মধ্যে আমরা যখন ঐক্যবদ্ধ ছিলাম, অনেক প্রতিবাদী কাজ কিন্তু আমরা করতে পেরেছি। দুঃখজনক হলো এক সময় আজকে যারা ক্ষমতাসীন দল, তাদের ছাড়া অন্য যারা ক্ষমতায় ছিল, আমি নাম বলতে চাই না, তারা সাংবাদিক ইউনিয়নকে বিভক্ত করে দিল, যাতে সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকতে না পারে। কারণ সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে আমি বিশ্বাস করি ইতিমধ্যে কিন্তু এই বিষয়গুলো শুরু হতো, যে সাংবাদিক কেন বেতন বোনাস পাবে না, সাংবাদিকরা কেন তাদের অন্যান্য সুবিধাগুলো নিশ্চিত করতে পারবে না, ছাঁটাই কেন হবে। অর্থাৎ সামগ্রিকভাবে যে একটা নীতিমালার মধ্যে দিয়ে আজকে ওয়েস্ট বোর্ড আছে সংবাদপত্রে, টেলিভিশনে নাই, সেটাও করা যায়নি কেন? কারণ এখন আমাদের ইউনিয়ন বিভক্ত। সাংবাদিক ইউনিয়ন বলতে সেটা বোঝায় যেন সংবাদপত্রের ইউনিয়ন। আমাদের টেলিভিশনের সহকর্মীরা কোথাও কখনো থাকেন, আবার থাকেন না, ওই অর্থে আমাদের একটা বৃহত্তর জায়গা নেই। এটা একটা ব্যাপার। আরেকটা বিষয়, আপনি একটি তথ্য দিয়েছেন সিজিএসের তথ্য দিয়ে, যে পরিসংখ্যানটা কত। আমি মনে করি হ্যাঁ, অনেকগুলো মামলা হয়েছে। আবার আরেকটি তথ্য বলেছেন, তাদের তথ্য অনুযায়ী, আমি সিজিএসের আলোচনায় গেলাম না, যেটা ডক্টর আলম ভূঁইয়া বলেছেন চমৎকার করে, সিজিএস সম্পর্কেও আমরা জানি তাদের রাজনৈতিক এজেন্ডাটা কী। সেখানে যে 87% যারা অভিযোগ করেছে তারাও ক্ষমতাসীন দলের লোক। তার মানেটা কি? তার মানে হচ্ছে যে একসময় আমরা সাংবাদিকরা সরাসরি বহিঃশক্তির পিটুনির মুখোমুখি হতাম, হয় সাংবাদিকরা ধরে পিটায় দিত, নাহলে মেরে ফেলতো। এখন তো অ্যাটলিস্ট আমরা একটু এক ধাপে গিয়েছি যে আইনের আশ্রয় নিয়ে তারা আমাদের প্রতিহত করতে চায়। আপনি সাংবাদিকতা পেশা, আমরা যারা সাংবাদিকতা মানে পড়াশোনা শুরু করেছি, এইটা জেনে শুনে আমরা এসেছি এটি একটি ঝুঁকিপূর্ণ পেশা। আমি যখন সত্য কথা বলবো, আমি কারো না কারো বিরাগভাজন হব। সেটা সমাজের অধিপতি হতে পারে, রাজনৈতিক অধিপতি হতে পারে, সরকার হতে পারে। সেই জায়গায় খুন হয় না তাও কিন্তু না, কিন্তু পরিসংখ্যাটা কমে এসছে। কিন্তু আপনি যদি পরিসংখ্যান ধরেন, সেটা অনেকখানি কমে এসছে। আমি আর 2-3টা ছোট ছোট পয়েন্ট একটু বলতে চাই। আমাদের সাংবাদিক নেতা, আমার অত্যন্ত প্রেস ক্লাবের সাবেক নেতা এবং এখনও নেতৃত্ব দেন, তিনি কয়েকটি তথ্য বলেছেন যে বিদেশে বসে যারা টকশো করেন তাদেরকেও হয়রানি করা হয়। সাংবাদিকতার স্বাধীনতা মানে কিন্তু অবাধ, কোনো স্বাধীনতাই অবাধ না।
ওই যে বলা হয় না যে আমার স্বাধীনতা ততটুকু যেখানে আপনার নাক পর্যন্ত স্পর্শ না করে, আপনার গায়ে আমি একটা ঘুষি মেরে বলবো আমি স্বাধীনতা উপভোগ করছি, এটা হবে না। ফলে সেখানে বসে তারা কি করছেন, তারা কি সাংবাদিকতা করছেন না কার চরিত্র হনন করছেন? যেই সমস্ত কথা প্রচার করছেন তার তো কোনো তথ্যভিত্তিক প্রমাণ আছে কিনা? সাংবাদিকতার মূল কথা কিন্তু তথ্যভিত্তিক উপস্থাপনা করা, বস্তুনিষ্ঠ উপস্থাপনা করা, এইটা একটা ব্যাপার। আরেকটা জায়গা উনি বলেছেন সংবাদপত্র, আমি আজকে যেহেতু ছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে, যে সেখানে গিয়েও প্রশ্নপত্র শিখিয়ে দেওয়া হয়। আমি দৃঢ়তার সাথে বলতে চাই যে হ্যাঁ, একসময় আমরা এমন সময় পার হয়ে এসেছি যখন প্রধানমন্ত্রী যারা থাকতেন তাদের কাছে আমরা সাংবাদিক তো দূরের কথা, কোনো গণমাধ্যমের লোকই তাদের দলের অথবা একেবারে ঘনিষ্ঠ লোক ছাড়া যাওয়ার সুযোগ ছিল না, এমনকি তাদের দলের নেতারাও যেতে পারতেন না। এখন যেটা অন্তত হয়, সাংবাদিকদের মাধ্যমে জনগণের যে কোনো প্রশ্ন তুলার অন্তত সুযোগটুকু হয়। এখানে আমি দৃঢ়ভাবে বলতে চাই অনেয়ারে, আমি আজকে প্রশ্ন করেছিলাম, আজকে পর্যন্ত আমি যতবার গেছি আমি সহ আমার কোনো সহকর্মীকে আমি দেখিনি যে তাদেরকে প্রশ্নটি লিখে যে জমা দিতে হয় যে এই প্রশ্ন আমি করব, আমাকে করতে দেবেন কি দেবেন না, প্রশ্নটা উন্মুক্ত থাকে। আর শেষ দুইটা তথ্য খালি আমি যাতে বিভ্রান্তি না হয়, বিজ্ঞাপনের কথা আপনি বলেছেন, বিজ্ঞাপনের ক্ষেত্রে আমি এইটুকু বলবো, আজকে যাদের সম্পর্কে অভিযোগ করা হয়, সরকারের সবচেয়ে বড় বড় সমালোচক সংবাদপত্র গণমাধ্যমগুলো সবচেয়ে বেশি বিজ্ঞাপন পায়। আমি একজন টেলিভিশনের একজন চৌকিদার হিসেবে বলতে পারি, সরকার বিরোধী টেলিভিশনের প্রচারণ যারা করে তাদের এখানে বলা হয় যে বিজ্ঞাপন দাতাদেরকে সরকার পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে, এটি বলা হচ্ছে, অভিযোগ এসেছে। সম্ভব না, মুক্তবাজার অর্থনীতি সম্ভব না, কারণ আমি যখন প্রচারণা করব আমি সেখানেই দেব যেখানে প্রচার বেশি। একটি তথ্য বলে আমি শেষ করব খালি, আফগানিস্তানকে আপনি বলেছেন যে আফগানিস্তানকে কেন দেখানো হয় যে তারা ভালো, আফগানিস্তান তো ভালো দেখাবেই ভাই, কারণ আফগানিস্তানে এই পশ্চিমা শক্তি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। আজকে আফগানিস্তানের গণতন্ত্রের অবস্থা দেখেন, ইরাকে গণতন্ত্র এসে অবস্থা দেখেন, লিবিয়াতে গণতন্ত্র এসে অবস্থা দেখেন। শেষ খালি এইটুকু বলবো, আমি ইউএসএ ছিলাম কিছুদিন, আমার ভাই ইলিয়াস বলেছেন, সেখানে আমি প্রথম শিখে এসেছি সাংবাদিকতা নাকি দুই রকম, একটা হচ্ছে অবজেক্টিভ জার্নালিজম আর একটা প্যাট্রিয়টিক জার্নালিজম। যখন ইরাক আক্রমণ করে সিএনএন সহ তাদেরকে বলা হতো তোমরা প্যাট্রিয়টিক জার্নালিজম করবা, অর্থাৎ দেশের ভালো হয় এমনটা করবা, অবজেক্টিভ করবা না। যারা অবজেক্টিভ তারা দেশ বিরোধী মানুষ। আজকে যে চিত্র আমরা দেখতেছি, গাজার পক্ষে যারা আন্দোলন করছে সেগুলোও কিন্তু সেখানকার মার্কিন যুক্তরাষ্ট্রে, ইউরোপের সংবাদপত্রে দেখা হয় না, আমরা দেখতে হলে আল জাজিরা দেখতে হয়। তার মানে ওনারা আমাদেরকে মানদণ্ড দিয়ে দেখান যে আমরা গণমাধ্যম স্বাধীনতা ভোগ করছি কিনা। এই জায়গায় আমি ডক্টর আলমের সাথে একমত, এই যে মানদণ্ডটিও রাজনৈতিক চোখ দিয়ে দেখা হয়। ফলে আমি মনে করি রাজনৈতিক চোখ দিয়ে যদি দেখা না হয়, আমরা বাংলাদেশের স্বাধীনতা 53 বছরে আমাদের অর্থনৈতিকভাবে এগিয়েছি, রাজনৈতিকভাবে আমরা প্রবৃদ্ধি না হলেও গণমাধ্যম অনেকখানি এগিয়েছে। জি, আপনাকে ধন্যবাদ। আমি বিরতির পর জনাব ইলিয়াস খান আপনার কাছে ফিরবো, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসতে হচ্ছে। দর্শক, ছোট্ট একটি বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা। যেতে চাই জনাব ইলিয়াস খান, একটু আপনার কাছে এই সাইবার সিকিউরিটি আইনের বিষয়টি নিয়ে জানতে চাচ্ছি। এটির প্রয়োজন আছে, এটি সত্যি, তবে এখন যেভাবে প্রয়োগ হয়েছিল এর আগে সেটি কতটা স্বস্তির? এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি আর একটু বলতে চাই, প্রফেসর শফিউল আলম ভূঁইয়া তিনি যে বলেছেন সংবাদপত্রে যারা কাজ করেন তাদের বড় শত্রু হচ্ছে মালিক, তিনি যথাযথই বলেছেন। এর কারণ হচ্ছে এখানেও কিন্তু তাদের এই মালিকদের সঙ্গে সরকার এক ধরনের সখ্যতা রয়েছে। এবং আপনি দেখবেন এখানে মঞ্জু ভাই দীর্ঘদিন সাংবাদিকতা করেন, আমার বন্ধু সাংবাদিক করেছেন, না করলেও এখন সাংবাদিকদের পড়ান তিনি। পার্লামেন্টে একটি তালিকা দেওয়া হয়, আপনি নিশ্চয়ই দেখেছেন যে কত পত্রিকা কত চলে, যে পত্রিকা বাংলাদেশে এক কপিও চলে না সেটির সার্কুলেশন দেখা হয় 1.5 লাখ 2 লাখ, এগুলো কিন্তু বিজ্ঞাপন পাওয়ার জন্য। এবং এই মিথ্যাচার শুধু যে বর্তমান সরকারের আমলে হচ্ছে তা না, কিন্তু সব সরকার আমলে হয়েছে। এবং আমরা বলি যে আমাদের পবিত্র সংসদ, সেখানে দাঁড়িয়ে বছর পর বছর এই মিথ্যাচার আমরা চালাচ্ছি। যার বিজ্ঞাপন পাওয়া উচিত না তিনি অনেক বিজ্ঞাপন পাচ্ছেন, কারণ তার পত্রিকার সংখ্যা দেখানো হচ্ছে অনেক বেশি। তো এটি তো দীর্ঘদিন চলে আসছে। আর আইনটির কথা যেটি বলেছেন এটি নিয়ে আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি, এবং এই প্রশ্নে কিন্তু সব পক্ষে সাংবাদিকরা মোটামুটি এক ছিল। তারা অনেকে চেষ্টা করেছেন সংবাদ পরিষদের আইনটাকে যে গ্রেপ্তারের নানা ধারা সেগুলো যাতে আরও সহজ করা যায়। তিনি যে বলেছেন আইন দরকার আছে, নিশ্চয়ই অনেকে আমরা বলি যে এই আইনটি একদম বাদ দিয়ে দিতে হবে, বাট এক ধরনের কি বলে যে এই যে অন্তর্জালে যেভাবেই করা হচ্ছে অনেক সময় কিন্তু কিছু
মানুষের সুরক্ষার ব্যবস্থা থাকা উচিত, যাতে আমার বিরুদ্ধে যখন বলা হয় আমি যাতে একটি প্রতিবাদ জানাতে পারি আইনগতভাবে। বাট এটার মেসেজ হচ্ছে ব্যাপক। যেমন আপনি এই রিপোর্টটিতে বলেছেন যে সরকারি দলের যারা সমর্থক বা নেতা তারা মামলাগুলো বেশি করেছেন এবং এর বেশি শিকার হচ্ছে সাংবাদিকরা। আজকে বা কালকে একটা রিপোর্ট এসেছে যে এই মামলাগুলোর বেশি শিকার হচ্ছে সাংবাদিকরা। সুতরাং আইনটি যদি রাখতেই হয় এটি যাতে সাংবাদিকদের হয়রানি করা না হয়। যদিও আমাদের সংস্কৃতি, যে সংস্কৃতি রাত দিনে দিনে চেঞ্জ করে ফেলা যাবে না, আমরা তো মানুষ জানি বাংলাদেশের মানুষ কেমন। সুতরাং এই আইন কিন্তু অপব্যবহার হচ্ছে অনেক জায়গায়, অনেক সাংবাদিক, অনেক মামলা আমরা দেখি। এবং সুতরাং আইনটি যদি রাখতেই হয়, সরকার নানা কথা বলেছে, আমাদের সাংবাদিকরা নানা আন্দোলন সংগ্রাম আমরা করেছি দীর্ঘদিন, যাতে এটি মানুষ কোনো সাংবাদিক যেতে হয়রানির শিকার না সেভাবে যেন রাখা হয় সেই ব্যবস্থা করতে হবে। একটি বাক্য মঞ্জু ভাই বলেছেন, আমি যতটুকু জানি গত 15 বছরে 37 জনের অধিক সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এক্সাক্ট ফিগারটা 2-3 মাস আগের 10 বছরে 30 জনের একটি তথ্য পেয়েছি আমি। 30 জন এবং সাংবাদিক হত্যার বিচারও হয়নি। আমরা জানি আমাদের সেটা নিয়ে একটু জানতে চাই, তাদেরকে হত্যা এবং অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে 100 বারের বেশি চার্জশিট দেওয়ার যে ডেট সেটি চেঞ্জ করা হয়েছে। ওকে, তারা নিজেরা মরে গেছেন, সেটা তো আপনারা উল্লেখ করতে পারেন আপনার চার্জশিট। জি, আমি একটু জনাব মঞ্জুরুল ইসলাম আপনার কাছে জানতে চাই, যেটি নিয়ে ইলিয়াস ভাই বলছিলেন, আর এটি একটি তথ্য পেয়েছি 10 বছরে গুম খুনের শিকার হয়েছেন 30 সাংবাদিক। এবং পাশাপাশি আমি একটু জানতে চাই, এখানে একটি লম্বা ফর্দ রয়েছে এখন পর্যন্ত কত সাংবাদিক নিহত হয়েছেন। সে 96 সালে সাংবাদিক আলাউদ্দিন বা 2004 সালের মানিক শাহ থেকে শুরু করে সাগর রুনি, এখন পর্যন্ত কারোরই হত্যার বিচার হয়নি যারা খুন হয়েছেন। কেন হচ্ছে না? কারা আটকে দিচ্ছে? ওই যে সাংবাদিকতা ঝুঁকিপূর্ণ পেশা এবং সাংবাদিকরা সত্য কথা বলে এবং যে কোনো যারাই ক্ষমতায় থাকে, যারাই ক্ষমতাসীন, কেবল ক্ষমতাসীন সরকারে না, সরকারের বাইরেও, তাদের বিরুদ্ধে সত্য কথা বলে বলেই কিন্তু সাংবাদিকদের শত্রুতা থাকে এবং তারা সবসময় প্রভাবশালী থাকে। যেহেতু সাংবাদিক ইউনিয়ন বিভক্ত, যেহেতু আমরা সাংবাদিকরা উচ্চকিত কণ্ঠে দাবিটা তুলতে পারি না, সাংবাদিকদের কাছে ওইরকম প্রচুর পয়সা নাই, ওই ক্ষমতাশালী লোক কিন্তু বড় বড় অর্থ দিয়ে কিন্তু বিরাট আইনজীবী হায়ার করতে পারে, যেটা আমরা পারি না, সেই কারণে হয় না। পরিসংখ্যান যদি হিসাব করেন, আপনি যদি 71 থেকে 72 থেকে শুরু করেন, তাইলে আমি মনে করি পরিসংখ্যান হত্যাকাণ্ডের সংখ্যাটা কমেছে আপনি রিয়েল পরিসংখ্যানে গেলে। আমি খালি এইটুকু বলবো, আমার 2 ভাই বলেছেন মালিকরা শত্রু, হ্যাঁ, ঢালাওভাবে বলা ঠিক না। 3 ধরনের মালিক আমি এক কথায় বলি। এক ধরনের মালিক আছে গণমাধ্যমের, যারা নাকি নিজেদের ব্যবসা বাণিজ্যের স্বার্থ গণমাধ্যম দিয়ে করতে চায়, গণমাধ্যম করার লক্ষ্য না, তাদের এক ধরনের চরিত্র। এক ধরনের মালিক আছে যারা গণমাধ্যমকে ব্যবহার করে নিজেরা আর্থিক সুবিধা নিতে চায়, এক ধরনের চাঁদাবাজি করতে চায়, তারা কিন্তু প্রকৃত অর্থে গণমাধ্যমের মালিক আমি বলতে চাই না। আর অল্প সংখ্যক মালিক আছেন যারা এটাকে শিল্প হিসাবে গড়ে তুলতে চায়, তারা কিন্তু চায় পেশাজীবী সাংবাদিকদের গড়ে তুলে এটা একটা শিল্প হিসাবে গড়ে তুলতে। ফলে সকলকে একত্রে মিলিয়ে ফেলা যাবে না। আমি শেষ করব এইটুকু বলে, আপনি আলোচনা শুরু করেছেন মুক্ত গণমাধ্যম। মুক্ত গণমাধ্যম তখনই সম্ভব যখন আমরা নীতিমালা করতে পারবো, যখন আমরা ওই মালিকদেরকে এক ধরনের সুনির্দিষ্টভাবে নীতিমালার অধীনে এনে এটাকে কেউ অস্ত্র হিসেবে নিজেদের স্বার্থে ব্যবহার না করে সত্যিকার গণমাধ্যমের নীতিমালা অনুসরণ করে, তখনই করতে পারবো। আমি মুক্ত সাংবাদিকতার পক্ষে। মুক্ত গণমাধ্যম হবে না যতক্ষণ পর্যন্ত আমরা নীতি নির্ধারণ না করতে পারবো। জি, একটু যেতে চাই জনাব শফিউল আলম ভাই, আপনার কাছে একটু আমি জানতে চাইছি ভিন্ন প্রশ্ন একটি, যে সাংবাদিকতার শিক্ষার্থী যারা, তাদের কত শতাংশ এখন সাংবাদিক হতে চায় এবং যারা চায় না একটা বড় অংশ কেন চায় না? যেমন আমি যদি একেবারে সোজা কথায় বলি, যারা সাংবাদিকতায় আসতে চায় না তারা আসতে চায় না 2টা কারণে। একটা হচ্ছে যে তার যেই পারিশ্রমিক সে প্রতি মাসে পায়, সে পারিশ্রমিকটা খুবই নগণ্য। আমি একটা উদাহরণ দিই আপনাকে। আমি একটা বিভাগ করেছিলাম 2012 সালে, টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগ। সেখানে আমরা টেলিভিশন সাংবাদিকতা শিখাই। অনেক টেলিভিশন থেকে আমাদের কাছে কর্মী চাওয়া হয় সাংবাদিক হিসেবে, অ্যাপ্রেন্টিস হিসেবে। তাকে অফার করা হয় ধরেন 12 থেকে 15 হাজার টাকা পার মাসে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা ছেলে বা মেয়ে অনার্স মাস্টার্স করে 12 থেকে 15 হাজার টাকা বেতনে সে কেন চাকরি করতে আসবে? এটা তার জন্য একটা প্রথম প্রতিবন্ধকতা। দ্বিতীয় প্রতিবন্ধকতা হচ্ছে তার চাকরির অনিশ্চয়তা। যে ধরেন এই যে হায়ারিং ফায়ারিং, এই যে কথায় কথায় আজকে সাংবাদিকের চাকরি নাই, আজকে নিয়মিত বেতন হয় না, এরকম অনিশ্চয়তাগুলোর মধ্যে কেউ যেতে চায় না। তবে এখনও আপনি ধরেন ছেলে মেয়েদের মধ্যে অনেকেই আছে সাংবাদিকতায় আসতে চায়। আপনি তাকে একটা ন্যূনতম ডিসেন্ট স্যালারি দেন,
তার চাকরির নিশ্চয়তা দেন, তার সুযোগ সুবিধা দেন, আপনি অনেক ভালো মেধাবী ছেলে মেয়েদেরকে পাবেন। এবং এই যে আমরা যে আজকে আলোচনা করেছি, এই আলোচনার উদ্দেশ্যটাকে আমরা এক একজন এক এক জায়গা থেকে কথা বলেছি। আমাদের উদ্দেশ্যও কিন্তু একটা মুক্ত গণমাধ্যম, সংবাদপত্র, সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা। সেই ক্ষেত্রে প্রত্যেকের দায়িত্ব আছে। আপনার এই যে মঞ্জু ভাই যে 3 ধরনের মালিকের কথা বললেন, আমি 3য় ধরনের মালিককে প্রমোট করার পক্ষে, যে সাংবাদিকতাকে একটা শিল্প হিসেবে তৈরি করতে চায়, সাংবাদিকতাকে পেশা হিসেবে রাখতে চায়, সেই মালিকের সংখ্যা খুব কম, কিন্তু তাদেরকে এগিয়ে আসতে হবে। সাংবাদিকদেরও ধরেন রাজনৈতিক মতাদর্শ থাকবে, আমরা সচেতন মানুষ, মতাদর্শ থাকবে, কিন্তু যখন প্রফেশনের বিষয় আসবে, যখন গণমাধ্যমের স্বাধীনতার বিষয় আসবে, তখন কেন আমরা সাংবাদিকরা এক জায়গায় আসতে পারবো না? যখন আমাদের অধিকারের বিষয় আসবে, তো সেই জায়গায় সাংবাদিকদেরকে এক জায়গায় আসা। কারণ সাংবাদিক, মালিক সবাই মিলে, আর রাষ্ট্র সবসময়ই একটা প্রভাবশালী যন্ত্র, তার উপর যতক্ষণ আপনি প্রভাব সৃষ্টি করতে না পারবেন ততক্ষণ কিন্তু রাষ্ট্র আপনার কথা শুনবে না, আপনার অধিকার নিরাপত্তা এবং ঐক্যবদ্ধ একটি প্রয়াস দরকার, প্রচেষ্টা দরকার। আপনাদের 3 জনকে ধন্যবাদ আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের আলোচনায়। আজকে 24 ঘন্টা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।